জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষাটা হচ্ছে তার 10 ডিসেম্বর সেকেন্ড শিফটের যে পরীক্ষাটা হয়েছে তার কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা যারা সেকেন্ড শিফটে পরীক্ষাটা দিয়েছো তোমরা দেখে নাও তোমাদের কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে, ঠিক আছে? আর যাদের নেক্সট শিফটের পরীক্ষা আছে তারা তোমরা ক্লাসটা করো। এখান থেকে প্রচুর কোশ্চেন রিপিট হচ্ছে, প্লাস তুমি দেখে বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন ডেলি আসছে। তুমি সেই চ্যাপ্টারগুলো পড়ে নিবা, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা এসছিল, বলছে যে 2025 সালের জুন মাসে কোন ভারতীয় খেলোয়াড়কে 2024-25 পিএসএ পুরস্কার দেওয়া হয়েছে? আনহাত সিং, জ্যোৎস্না চিনাপ্পা, দীপিকা পাল্লিকাল, সৌরভ ঘোষাল। তো তোমার সঠিক উত্তরটা হচ্ছে আনহাত সিং, ঠিক আছে? আনহাত সিংকে তোমার পিএসএ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। দেখো, পিএসএ অ্যাওয়ার্ডের ফুল ফর্ম কি? এটা হচ্ছে প্রফেশনাল স্কোয়াশ স্কোয়াশ অ্যাসোসিয়েশন, ঠিক আছে? অ্যাসোসিয়েশন। কেমন? তো সঠিক অ্যান্সার কি তোমার আনহাত সিং। চলো দেখো, নেক্সট কোশ্চেন যেটা এসছিল, বলছে যে খান কোয়েস্ট সামরিক মহড়া কোন দেশের মধ্যে পরিচালিত হয়েছিল? দেখো, এটা পরিচালিত হয়েছিল ভারত আর মঙ্গোলিয়ার মধ্যে। অপশন নাম্বার এ। কার মধ্যে হয়েছিল? ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে। এখানে ভারতের যে রেজিমেন্টটা ভাগ নিয়েছিল সেটা কে ছিল? সেটা ছিল, এক সেকেন্ড, ভারতের যে রেজিমেন্টটা সাময়িক মানে ভাগ নিয়েছিল সে হচ্ছিল কুমাও রেজিমেন্ট, ঠিক আছে? কুমাও রেজিমেন্ট, কুমাও রেজিমেন্ট। মোট কতজন সৈন্য ভাগ নিয়েছিল? 40 জন সৈন্য এখানে ভাগ নিয়েছিল। কেমন? এটা যে হয়েছে না 2025 সালে, যে এই খান কোয়েস্ট সামরিক মহড়া মানে এক্সারসাইজটা হয়েছে, মিলিটারি এক্সারসাইজ, সেটা 2025 সালে এর হয়েছিল হচ্ছে 22তম সংস্করণ। কত? 22তম। মানে এটা শুরু কবে হয়েছিল বলতো? শুরু হয়েছিল এটা 2003 সালে, ঠিক আছে? এই বছর 2025-এ এটা কবে হয়েছে? এটা হয়েছে 14ই জুন থেকে 28শে জুন, 28শে জুন, ঠিক আছে? তো এই ছিল তোমাদের কিছু ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্টস আছে, যেগুলো হয়তো তোমাদের নেক্সট পরীক্ষাতে আসতে পারে, আমি সেই সব বিষয়ে আলোচনা করে দেবো। কেমন? চলো, তো বুঝতে পারলে সঠিক অ্যান্সার কি ভারত এবং মঙ্গোলিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা এসেছিল, বলছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে কোন শহরে এআই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এটা হয়েছিল প্যারিস শহরে। প্যারিসের কোথায়? ফ্রান্সে, ঠিক আছে? প্যারিসের ফ্রান্সে এটা হয়েছিল। যদি প্রশ্ন আসে 2026-এ এটা কোথায় হবে, তাহলে তোমরা জেনে নাও এটা হচ্ছে ভারতে হবে, ঠিক আছে? ভারতবর্ষ। আর কোথায় হবে ভারতবর্ষের? দিল্লিতে, ভারতবর্ষের দিল্লিতে। কেমন? তো সঠিক অ্যান্সার কি ফ্রান্স, এই সরি ফ্রান্স, প্যারিস। চলো নেক্সট কোশ্চেন দেখো তোমাদের যেটা এসেছিল, এক সেকেন্ড। দেখো কি বলছে, 2025 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছিল? এটা রিপিটেড কোশ্চেন, ঠিক আছে? কিছুদিন আগেই এই প্রশ্নটা, সম্ভবত 8 তারিখে এই প্রশ্নটা এসছিল। তো এটা আনসার কত হবে? 3,700, এই যে 3,794.30 কোটি টাকা। আর এখানের জন্য টোটাল, তো এটা এর জন্য খেলো ইন্ডিয়াকে কত দেওয়া হয়েছে না? খেলো ইন্ডিয়াকে, খেলো ইন্ডিয়াকে 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে। কেমন? সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি, 3,794 কোটি টাকা। দেখো, এই কোশ্চেনটা যেমন রিপিটেড কোশ্চেন, 8 তারিখে যারা ভিডিও দেখেছে তারা এই আজকের কোশ্চেনটা ফ্রিতে 1 নম্বর নিয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে 2025 সালের লরিয়াস অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার কে ছিল? এটা কালকে মানে 9 ডিসেম্বরের ফার্স্ট শিফটের কোশ্চেন।
ক্লাসে ভিডিও দেওয়া আছে, তুমি গিয়ে দেখবা। আরামান ডুপ্লেসি, ঠিক আছে? এর বাড়ি কোথায় আমি বলেছিলাম? সুইডেন। বাড়ি কোথায় বলেছিলাম? সুইডেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন বলছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, খিচান এবং ম্যানার জলাভূমি কোন রাজ্যের অন্তর্গত? এগুলিকে সম্প্রতি রামসার কনভেকশন সাইট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দেখো এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, ঠিক আছে? রাজস্থানের খিচান হচ্ছে, খিচান এটা হচ্ছে ফলৌদিতেও আছে, ঠিক আছে? ফলৌদিতে আছে রাজস্থানের। আর এটা কিসের জন্য? প্রবাসী পাখিদের জন্য এটা বিখ্যাত। প্রবাসী পাখি, ঠিক আছে? আর যেটা ম্যানার, ম্যানার হচ্ছে তোমার উদয়পুরে আছে, ঠিক আছে? উদয়পুর। এটা কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ, এটা মিষ্টি জলের হ্রদ, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার তোমার কি? রাজস্থান। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে প্রতি বছর কোন সময়কালে ভারতে অগ্নি নিরাপত্তা সপ্তাহ বা জাতীয় অগ্নি পরিষেবা সপ্তাহ পালিত হয়, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 14 এপ্রিল থেকে 20 এপ্রিল। এটা তোমাদের অপশানে ছিল, ঠিক আছে? এবার যদি বলে যে এটা কেন এটা পালন করা হয় জানো? সম্ভবত 1932 সালে যে আমাদের মানে ডাকঘর ছিল কোথাও, সম্ভবত মুম্বাইয়ের ডাকঘর, ঠিক আছে? মুম্বাইয়ের ডাকঘরে প্রচুর ভয়ঙ্কর আগুন লেগে গেছিলো। তখন এই যে ফায়ার ব্রিগেড ছিল, সেই ফায়ার ব্রিগেড তখন মানে নিজের কি বলে যান হাতে নিয়ে এদেরকে বাঁচিয়েছিল। তবে থেকেই এটা এই মানে এই সপ্তাহ হিসাবে পালন করা হয়, বুঝলে তো? এবার 2025-এ যেটা থিম ছিল, 2025-এর থিম কি ছিল? কি যেন, ইউনাইটেড টু লিগনেট ফর এ সিকিওর নেশন, ঠিক আছে? এটা ছিল 2025-এর এটা থিম ছিল, 2025-এর থিম ছিল। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বারে 14 এপ্রিল থেকে 28 এপ্রিল, কেমন? চলো নেক্সট কোশ্চেন বলছে, ডিআরডিও কোন স্থান থেকে একটি দেশীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের সফল ফ্লাইট ট্রায়াল পরিচালনা করেছেন? ঠিক আছে, এটা দেখো মধ্যপ্রদেশের শ্যাওপুর, অপশন নাম্বার এ। এটা তোমাদের অপশানে ছিল, মধ্যপ্রদেশের শ্যাওপুরে এটা পরিচালনা করা হয়েছে, ঠিক আছে? এ যদি বলে কত দিক মানে কোন তারিখে, এটা 3 মে, ঠিক আছে? 3 মে। যেই মানে এই দেশীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ যে ফ্লাইট ট্রায়ালটা করেছিল না, সেটা 17 কিলোমিটার মানে উঁচু অব্দি গেছিল, মাটি থেকে 17 কিলোমিটার উঁচু অব্দি গিয়েছিল, বুঝলা? তো এটাই বুঝতে পারলো তো? শ্যাওপুর মধ্যপ্রদেশ হচ্ছে সঠিক অ্যান্সার। যারা এটা করে এসছো তাদের তো 1 নম্বর একদম ছাক্কা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো ফিজিক্সের এই কোশ্চেনটা এসছে, বলছে 250 হার্টজ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটি তরঙ্গের সময়কাল কত হবে? দেখো সময়কালের ফর্মুলা কি হয়? 1/f। এফ মানে কি? ফ্রিকোয়েন্সি। সময়কাল আমাকে বের করতে হবে, উপরে 1 নিচে কত আছে? 250। তো এটাকে যদি তুমি ভাগ করো তাহলে তোমার আসবে 0.004 সেকেন্ড, ঠিক আছে? অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন বলছে, ডায়রিয়া বন্ধ কর্মসূচির আওতায় কত বছর বয়সী শিশুদের ওআরএস এবং জিঙ্ক বিতরণ করা হয়? এটা হচ্ছে 0 থেকে 5 বছরের মধ্যে শিশু যারা আছে তাদের মানে বিতরণ করা হয়। আর এটা কে বিতরণ করে? ন্যাশনাল হেলথ মিশন, ঠিক আছে? এনএইচএম, ন্যাশনাল হেলথ মিশন এটা হচ্ছে বিতরণ করে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো কি এসছিল।
বলছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা M16 এর বর্তমান প্রধান কে আছেন? এর বর্তমান প্রধান আছেন হচ্ছে ব্লেইস ম্যাট্রেভেলি। ঠিক আছে, ব্লেইস ম্যাট্রেভেলি হচ্ছে মানে বর্তমান আছে। আর এই কবে থেকে হয়েছে, মানে এই জায়গাটা নিয়েছে 1 অক্টোবর। ঠিক আছে, 1 অক্টোবর থেকে এই মানে এই হচ্ছে এখন কি বলবো প্রধান আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি ছিল। বলছে কার্বন যৌগ কোন ধরনের বন্ধন? এটাও দেখো রিপিট কোশ্চেন। এটা সবাই তোমরা জানো সমযোজী বন্ধন। ঠিক আছে, আয়নিক বন্ধন কি হয়? ধাতু প্লাস অধাতু নিয়ে হয়। কেমন? হাইড্রোজেন বন্ধন কি হয়? হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের যখন অভিক্রিয়া হয় তখন হাইড্রোজেন বন্ধ হয়। ধাতব বন্ধন কিছু নয়। সমযোজী বন্ধন কি? এটাকে ইংরেজিতে কি বলে? কোভালেন্ট বন্ড বলা হয়। কার্বনের যদি বলে কেন এটা হবে? কার্বনের দেখো কার্বন কি 6 12, তো এর মানে কি হবে ইলেকট্রনিক বিন্যাস 2 4। এবার এই চারটা কি, যে চারটা এই টোটালটা দিয়ে দেয় তাহলে তো এই তো ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই কি করবে? চারটা দিতে পারবে না সম্পূর্ণ। তো এই কি করবে? পরস্পরের মধ্যে মানে এমন একজনকে খুঁজবে যার চারটা দরকার, আর সে তখন তার সাথে কি সম্বন্ধ স্থাপন করবে, দিয়ে সে ওকে চারটা দিবে কাজের জন্য, পরে কোনো সময় তার কাছ থেকে চারটা নিয়ে নেবে। এটাই হচ্ছে সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড। ঠিক আছে, মানে তোমাদের কি কার্বন যৌগ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ে নাও। কার্বন যৌগ থেকে প্রতিদিন একটা করে প্রশ্ন আসছে। ঠিক আছে, আর এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি এসেছিল। বলছে নিচের কোনটি ক্রস পরাগন ঘটায় না? দেখো ক্রস পরাগন কি হয়? ফুলের যখন পরাগন হয় না, যে উপরে স্টিগমাতে গেল, তারপর স্টাইলে আসবে, তারপর বীজাণুতে যাবে, তারপরে এইভাবে তৈরি হবে। তো এই যে উপরে যে আসবে না যখন হাওয়া হয়, এবার কি এটা কি পুরুষ? ঠিক আছে, সরি এটা হচ্ছে কি স্ত্রী, এটা হচ্ছে কি স্ত্রী। আর এর একটা যদি ফুল হয়, এর বাইরে এরকম এই লতা লটকে থাকে, এই কি এ হচ্ছে পুরুষ। এবার দেখো যখন বাতাস হবে তখন এটা নড়ে গিয়ে এর মধ্যে পরাগকণগুলো এর মধ্যে পড়বে, তারপরে এটাতে হবে। ঠিক আছে, জল ধরো এটা যদি জলের মধ্যে থাকে, জলের যখন ঢেউ খাবে তখন কি আবার এখানকার পরাগ এর মধ্যে গিয়ে মিশবে, তার মানে কি জলেও তোমার হবে। এবার দেখো আলোতে হবে না, যদি এর মধ্যে আলো পড়ে তাহলে এতে নড়াচড়া করতে পারছে না, তাই না? তাই আলো হবে এটা সঠিক অ্যান্সার। প্রাণী ওটাই, ধরো কোনো পাখি এসে বসলো এখানে, তো এটাও তো নড়ে গিয়ে ওখানে গিয়ে পড়বে, কিন্তু একমাত্র আলোই আছে যেটার মাধ্যমে কোনো পরাগন হবে না, মানে ক্রস পরাগন হবে না। কেমন? তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি, আলো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন আমরা চেয়ারে বসি তখন কোন বল ঊর্ধ্বমুখী বলের বিপরীত দিকে কাজ করে? চেয়ারের উপর আমাদের প্রয়োগ করা বল। অবশ্যই দেখো একটা যদি চেয়ার যদি থাকে এরকম, ঠিক আছে, ওইখানে একজন যদি বসে থাকে, সে কি করছে? নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, তাই না? আর আমরা কি করছি? মানে মানে আমি বলতে চাইছি, ধরো আর কি বলছে কোশ্চেনটা, যখন আমরা চেয়ারে বসি তখন কোনো বল ঊর্ধ্বমুখী বলের বিপরীত দিকে হয়। এবার দেখো চেয়ার তো নিচের দিকে আছে, মানে আমরা কি করছি সেই বলটার মানে উপর আমাদের উপর যে প্রয়োগ করা যে হচ্ছে, চেয়ারের উপর আমাদের দ্বারা যে বলটা প্রয়োগ হচ্ছে নিচের দিকে, সেটাই ঊর্ধ্বমুখী বল হচ্ছে, পৃথিবীর ঊর্ধ্বমুখী বলের দিকে বসছে। তাহলে অপশন নাম্বার কি? অপশন নাম্বার ঘর্ষণ বল হবে না, কারণ চেয়ারে কোনো ঘর্ষণ হচ্ছে না। চৌম্বক, এখানে কোনো ম্যাগনেটিক কিছু নাই। কাঠের চেয়ার হলে কি হবে? কেন্দ্রমুখী বল, যখন কোনো জিনিস কেন্দ্রের দিকে যায়। তাই এটা হবে না, অপশন নাম্বার এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন যেটা তোমাদের ছিল, সাইটোপ্লাজমে কোন কোষের অর্গানাল নলের মতো গঠন থাকে? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এটা কি হয়? সব থেকে বড় কোষ অঙ্গ, সব থেকে বড় কোষ অঙ্গ। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গলগি যন্ত্রপাতি কয়? এই হচ্ছে ট্রাফিকের কাজ করে, কোষের ট্রাফিক বলে একে, ট্রাফিকের কাজ করে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কি বলে? পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। লাইসোসোমকে কি বলে? এরকে বলে আত্মহত্যার থলি, আত্মহত্যার
থলি, ঠিক আছে? তার মধ্যে এই পাওয়ার হাউস অফ সেল পরীক্ষায় চলে এসছে, আত্মহত্যার থলি পরীক্ষায় চলে এসছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরীক্ষায় চলে এসছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা পরীক্ষাতে এসেছিল। বলছে যুক্তরাজ্যের বালি শিল্পের জন্য মর্যাদাপূর্ণ ফ্রেড ড্যারিংটন সান্ড মাস্টার পুরস্কার 2025 অর্জনকারী প্রথম ভারতীয় কে হলেন? ঠিক আছে, এটা হচ্ছে সুদর্শন পট্টনায়ক, ঠিক আছে, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো কি এসেছিল। বলছে খাবার গরম করলে তার গন্ধ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে কেন? খাবারের তাপমাত্রা ওজন বাড়ায়? ওজন কোনো বাড়ায় না। খাদ্যের কণাগুলি দ্রুত গতিতে চলে? হ্যাঁ বলতে পারো, খাদ্যের কণাগুলি দ্রুত গতিতে চলে, ঠিক আছে। খাদ্যে গ্যাস তৈরি হয় না, কোনো গ্যাস তৈরি হয় না। বাতাসের চাপ কমে যায় না, কমে যায় না। দেখো অ্যাকচুয়ালি কি হয়, যখন খাবার গরম থাকে তখন কি হয়, তার টেম্পারেচার বৃদ্ধি হয়ে যায়, যার মানে খাবারের যে টেম্পারেচার সেটা কি হয়, বৃদ্ধি হয়। এবার বৃদ্ধি হওয়ার কি করে, ফলে কি হয়, গন্ধের মানে খাবারের গন্ধে যে মানে কণাগুলো আছে, ঠিক আছে, সেই কণাগুলো কি হয়, তাদের কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা বৃদ্ধি পায়, ঠিক আছে। কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়, সেই যে কণাগুলো আছে না সেগুলো হচ্ছে কি মানে হাওয়াতে ছড়িয়ে যায়, ঠিক আছে, কি হয়, হাওয়াতে ছড়িয়ে যায়, হাওয়াতে ছড়িয়ে যায়। তো এই কারণে আমাদের গন্ধ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে আর আমাদের নাকে চলে আসে। আর অনেক সময় প্রশ্ন আসে যে খাবারের গন্ধ শুনলে আমাদের কেন জিভ থেকে জল চলে আসে, সেটা কি হবে, সেন্সারি নার্ভ, ঠিক আছে, সেন্সারি নার্ভ। চলো, তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি, খাবারের কণাগুলি বায়ুতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। চলো নেক্সট কোশ্চেন দেখো, সরি এই দেখো, বলছে নিচের কোন উপাদানের ভ্যালেন্সি 2? ভ্যালেন্সি মানে কি, যেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, মানে ভ্যালেন্স ইলেকট্রন কি হয়, যে মানে কোনো মানে কি বলবো, কোনো তত্ত্বের অন্তিম কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে, ঠিক আছে। এবার সেই ভ্যালেন্স ইলেকট্রনই ভ্যালেন্সির কাজ করে। এবার ভ্যালেন্সির দুটো কাজ করে, যদি মানে শেষের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1 2 3 4 থাকে তাহলে ভ্যালেন্সি কি হয়, 1 2 3 4ই হয়ে যায়। আর যদি 5 6 7 8 থাকে তাহলে ভ্যালেন্সি কি হয়, এই মানে যেটা হবে সেটাকে 8 থেকে বিয়োগ দিতে হবে, ঠিক আছে, তাহলে তুমি ভ্যালেন্সি পেয়ে যাবে। এবার দেখো, এবার বলছে নিচের কোনটির ভ্যালেন্সি 2? তো চলো আমরা দেখে নিই, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 1 মানে হাইড্রোজেন হবে না। হিলিয়ামের কত, 2, ঠিক আছে। তো হিলিয়ামের করলে কত হবে, 2 0, মানে এরও হচ্ছে না। বেরিলিয়াম দেখো এর হচ্ছে 4, তার মানে এর শেষের কক্ষে কত হবে, 2 2, মানে দেখো এর দুটো আছে, তো এর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, 2, তার মানে এর ভ্যালেন্সিও কত হবে, 2। তো সঠিক অ্যান্সার কি হবে, বেরিলিয়াম। লিথিয়াম হবে না, কারণ লিথিয়ামের হচ্ছে 3, যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে, 2 1, এর শেষের কক্ষে একটা, মানে এর ভ্যালেন্সি 1 হচ্ছে, মানে এটাও হবে না। সঠিক অ্যান্সার কি হবে, বেরিলিয়াম। যারা যারা বেরিলিয়াম করে এসছো তাদের একদম সঠিক আছে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটাই তোমাদের এসেছিল। বলছে সাসপেনশন সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক? সাসপেনশন কি, সাসপেনশন হচ্ছে একটা মানে কি বলবো, বিষমাঙ্গ মিশ্রণ, বিষমাঙ্গ, বিষমাঙ্গ মিশ্রণ, ঠিক আছে। বিষমাঙ্গ মিশ্রণ বলতে কি, মানে হোমোজোনাস হেট্রোজোনাস, ঠিক আছে, হেট্রোজোনাস হচ্ছে বিষমাঙ্গ মিশ্রণ। তো বিষমাঙ্গ মিশ্রণ কি হয় দেখো, এটা তো হচ্ছে প্রথম কথা খালি চোখে দেখা যায়, তাই না, খালি চোখে দেখা যায়। দ্বিতীয় হচ্ছে মানে এটা কি বলতো, তরলের সাথে গুলিয়ে যায়, মানে তরলের সাথে গুলিয়ে যায় ঠিকই, মানে কি বলবো, গুলিয়ে যায় ঠিকই, কিন্তু কি একটা সময় পর না, একটা সময় পর এটা নিচে জমা পড়ে যায়, নিচে জমা হয়ে যায়, কেমন। আর যদি বলো এটা আর কি বৈশিষ্ট্য বলবো, যেমন ধরো এর যদি এক্সাম্পল দিই, কত, জল প্লাস বালি, জল প্লাস আটা, ঠিক আছে, এগুলো হচ্ছে এর উদাহরণ।
তো ধরো এবার কি বলছে, সাসপেনশন সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক? এটি একটি ভিন্নধর্মী মিশ্রণ। হ্যাঁ, এটা একদম, দেখো বিষমাঙ্গ মিশ্রণ, এটাকেই ভিন্নধর্মী মিশ্রণ বলা হয়। বলছে এর কণাগুলি খালি চোখে দেখা যায়। অবশ্যই বিষমাঙ্গ মিশ্রণ মানে ভিন্নধর্মী মিশ্রণের কণা খালি চোখে দেখা যায়। বলছে একটি সমজাতীয় মিশ্রণ, মানে এটা হোমোজেনাসের কথা বলছে। না, এটা তো হোমোজেনাস নয়। এই কণাগুলি খুব ছোট এবং চোখে দেওয়া যায় না। না, এর তো তুমি জল আর বালি গুনলে তুমি দেখতে পাবে না, বালিকে দেখতে পাবে না। তো কি হবে, অপশানে এই দুটো ছিল হয়তো, তাহলে 1 আর 2 ঠিক হবে। কেমন? তো তোমাদের 1 2 করে এসছো, তাহলে ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে লাস্টের ক্লাসেই করেছিলাম। যে অবতল দর্পণে কোনো একটি বস্তুকে মেরু এবং ফোকাসের মধ্যে স্থাপন করা হয়, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দেখো এটা একটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে? এটা একটা অবতল দর্পণ। এখানে কি এটাকে বলে পোল। দেখো এটাকে কি বলা হয়? পোল। এটাকে বলা হয় ফোকাস। এটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এটাকে বলা হয় ইনফানাইট, ঠিক আছে? এবার ধর বস্তু যদি ইনফানাইটে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে, তাই তো? বস্তু যদি ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে থাকে, তাহলে প্রতিবিম্ব মানে প্রতিচ্ছবি তৈরি হবে কি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, মানে এইখানে তৈরি হবে। 2 নম্বর, বস্তু যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে, তাহলে প্রতিবিম্বও তৈরি হবে সেন্টার অফ কার্ভেচারে, ঠিক আছে? বস্তু যদি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে থাকে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে, এটা আমি 4 লিখে দিলাম, তাহলে তৈরি হবে মানে ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, ঠিক আছে? এবার বস্তু যদি ফোকাসে থাকে, ঠিক আছে, বস্তু যদি ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব তোমার ইনফানাইটে তৈরি হবে, ঠিক আছে? এবার বস্তু যদি ফোকাস আর এই পোল এর মাঝখানে থাকে, মানে 6 নম্বর, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে আয়নার পেছনে, ঠিক আছে? এখানে 6 নম্বর আয়নার পেছনে। আর এটা কেমন হবে? তোমার ভার্চুয়াল হবে। এটা কি হবে? উল্টো হবে। আর এটা কি হবে? সোজা হবে, ঠিক আছে? আর এইখানের ক্ষেত্রে তোমার কি হবে? এটা হবে তোমার বাস্তবিক মানে রিয়ার। এটা হবে তোমার সরি, এটা উল্টো হবে না, এটা হবে সোজা। আর এটা হবে বড়, ঠিক আছে? এটা হবে রিয়ার, এটা হবে কি উল্টো। সর্বদা সবসময় উল্টোই হবে। আর কি হবে? এটা ছোটও হতে পারে, বড়ও হতে পারে, আর সমানও হতে পারে, ঠিক আছে? এবার প্রশ্ন কি বলছে দেখো, অবতল দর্পণে যখন একটি বস্তুকে মেরু এবং ফোকাসের মাঝখানে রাখা হয়, দেখো মেরু, এক সেকেন্ড, দেখো এই মেরু আর এই ফোকাস এর মাঝখানে যখন রাখা হয়েছে, তখন সেটা কোথায় তৈরি হয়েছে? এটা হচ্ছে আয়নার পেছনে তৈরি হয়েছে। তাহলে ফোকাসের বাইরে না, বক্রতা কেন্দ্রের না, আয়নার পেছনে, অপশন নাম্বার সি, ঠিক আছে? যত নম্বরে তোমাদের এই অপশনটা ছিল, সেখানে তোমার যারা এই অ্যান্সারটা করেছো তাদের ঠিক আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে মধু সংগ্রহের জন্য কোন জীব পালন করা হয়? রেশম কীট পালন করা হয় না, মৌমাছি পালন করা হয় মধু, সরি এক সেকেন্ড, হ্যাঁ মৌমাছি পালন করা হয় মধু সংগ্রহের জন্য। আচ্ছা মৌমাছির পালনকে কি বলা হয় বলো তো? মৌমাছির পালনকে বলা হয়, দাঁড়াও, মৌমাছির পালনকে বলা হয় এপিকালচার। এপিকালচার, ঠিক আছে? আচ্ছা রেশম কীট পালনকে কি বলা হয়? এটাকে বলা হয় সেরিকালচার। সেরিকালচার, ঠিক আছে? পিঁপড়ার অধ্যয়নকে কি বলে? স্টাডি অফ অ্যান্ট কি বলে? এটাকে বলে মিরমিকোলজি। মিরমিকোলজি, ঠিক আছে? মিরমিকোলজি, প্রজাপতির কিছু হয় না। তো বুঝতে পারলে তো মধু সংগ্রহের জন্য কোন জীব পালন করে? অপশন নাম্বার বি, মৌমাছি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কাপড় ধোয়ার সময় ওয়াশিং সোডা মেশানো হয় কেন? দেখো ওয়াশিং সোডার ফর্মুলা কি হয় তোমরা বলো তো? Na2CO3 সোডিয়াম কার্বনেট, Na2
Na2CO3, ঠিক আছে। Na2CO3 কি করে, এটা যখন জলে যায় কি না, জলে যাওয়ার পর কি করে, এর মধ্যে যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যা থাকে জলের মধ্যে, যার কারণে জল কি কঠোর হয়ে যায়, সেটাকেই ভাঙতে থাকে, ঠিক আছে। ভাঙার পর, ভাঙার ফলে কি হয়, জলটা কি পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যাওয়ার কি ফলে, কারণে কি হয়, আমরা যে জামা পরি, এবার জামার মধ্যে ধরো যে কোনো সুতা কাটা মানে কোনো ডোরা কাটা জায়গা আছে, সেই জায়গাতে খুব সুন্দরভাবে জলটা যেতে পারে। মোটা জল সেই জায়গাতে যেতে পারবে না, কিন্তু সেখানে কি হবে, যে পাতলা জল যদি থাকে খুব সহজেই সেটা সেখানে চলে যাবে। তাহলে কাপড়টা পরিষ্কারও ভালো হবে। তাহলে ওয়াশিং সোডা কেন মেশানো হয়, জলটাকে নরম করার জন্য, ঠিক আছে। পোশাক রঙিন করার জন্য নয়, জলকে শক্ত করার জন্য নয়, জলকে ভারী করার জন্য নয়, জলকে নরম করার জন্য। অপশন নাম্বার সি। কেমন? চলো দেখো নেক্সট কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, বলছে জিরো জিরো ওয়েস্টেজ আওতায় কি কি অন্তর্ভুক্ত হয়। দেখো জিরো ওয়েস্টেজ আওতায় কি হয়, এমন কি জিনিস যেটা মাটিতে মিশে যাবে, যেটা মাটিতে মিশে যাবে, ঠিক আছে, মিশে যাবে, তাকেই তোমাকে জিরো ওয়েস্টের আওতায় বলে। দেখো এর মধ্যে তোমার দেখেই মনে হবে যে কোনটা তোমার মাটিতে মিশে। প্লাস্টিক কখনো মিশবে না, মানে একবার ব্যবহারযোগ্য কাপ কখনো মিশবে না, কাপ মিশবে না, থার্মোকল তো মিশবেই না। একমাত্র এই কলা পাতা, একমাত্র এই কলা পাতা বা পুনর্ব্যবহারযোগ্য প্লেট, ঠিক আছে। সে যেরকম তুমি ধরে নাও পুনর্ব্যবহারযোগ্য মানে কি, ওই যেসব বানায় না চীনামাটির কাপ প্লেট, যেগুলো মানে মাটি থেকেই এসছে সেরকম। তো জিরো ওয়েস্ট আওতায় কি কি পড়ে, কলা পাতা এবং পুনর্ব্যবহার, মানে মনে রাখবা যেগুলো মাটিতে মিশে যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। এই দেখো এটা এসেছিল প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র। দেখো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র কি, CaSO4.12H2O, ঠিক আছে, মানে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। কেমন? আর এটাকে কি, যদি তুমি জিপসামকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 তাপমাত্রায় গরম করো, তার ফলে কি হয়, জলীয় স্ফটিক নষ্ট হয়ে যায় আর মালটা প্লাস্টার অফ প্যারিসে পরিণত হয়ে যায়, ঠিক আছে। জিপসামের কি বলে, ক্যালসিয়াম সালফেট, মানে CaSO4.2H2O, ঠিক আছে। এটা হেমিহাইড্রেট, এটা ডাইহাইড্রেট। কেমন? দেখো এরপরে একটা আছে ওয়াশিং সোডা, তোমরা মনে রাখো এগুলো, এটাও পরীক্ষায় আসতে পারে। ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা মানে ডিটারজেন্ট, সার্ফ টার্ফ। কি বললাম, Na2CO3 ডট 10H2O, ঠিক আছে। এটা কি বলে, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট বলে, ঠিক আছে। 10 আছে তাই এটাকে ডেকাহাইড্রেট বলে। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করে যে ধরো বেকিং সোডা, বেকিং সোডা, ঠিক আছে, বেকিং সোডা তোমার যদি জিজ্ঞেস করো তাহলে কি বলবা, সেটা হচ্ছে দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটাকে যদি তুমি মানে নর্মাল ভাষায় আমরা বলি সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। এইচ আছে তাই মানে বাইকার্বনেট, এইচ যদি না থাকতো তাহলে সোডিয়াম কার্বনেট। কেমন? একটা প্রশ্ন তোমাদের খুব আসে, ধরো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, পাউডার, ব্লিচিং পাউডার, এটা হচ্ছে কি, CaO, CaO, ঠিক আছে, ব্লিচিং পাউডার। একটা আছে তোমাদের কস্টিক সোডা, কস্টিক সোডা, এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, ঠিক আছে। তোমরা এই কটা বলো, ওয়াশিং সোডা, বেকিং সোডা আর ব্লিচিং পাউডার, এটা তোমাদের খুব পরীক্ষাতে আসে। কেমন? তো চলো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র কি, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। অপশন নাম্বার যেটা অপশনে ছিল সেটা তোমরা হয়তো জানো, আমি তো জানি না, কিন্তু এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা পরীক্ষাতে এসেছিল, বলছে যে ফ্লেমিংয়ের বাঁ হাতের নিয়ম এসেছিল, ঠিক আছে। দেখো ফ্লেমিং বাঁ হাতের নিয়মে কি বলেছিল, বলছে দেখো ফ্লেমিংয়ের বাঁ হাতের নিয়মে বলা হয়েছে, যখন একটি তড়িৎ বহনকারী পরিবাহীকে একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তখন তার উপর ক্রিয়াশীল বল গতির দিকে হবে, ঠিক আছে। এই সূত্রটি মূলত বৈদ্যুতিক মোটরের কার্যনীতি ব্যাখ্যা করতে সাহায্য করে।
দেখো বাম হাতে ম আছে, মতে মোটর, ঠিক আছে? ডান হাতে কিছু নেই, তো ওটা হচ্ছে জেনারেটর। ফ্লেমিং এর এটা যেমন এই সূত্রটি মূলত কি বৈদ্যুতিক মোটরের কার্যনীতি ব্যবহার করছে। ফ্লেমিং এর ডান হাতের নিয়ম কি করে জেনারেটরের কার্যনীতি ব্যবহার করে। মনে করো বাম মতে মোটর আর ওটা হচ্ছে জেনারেটর। দেখো এটা হচ্ছে তর্জনী। তর্জনী মানে কি, ধরো পাঁচটা আঙুল তো, এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে ধরো বুড়ো আঙুল, এটা হচ্ছে মিডিল ফিঙ্গার, এই মাঝখানেরটাকে বলে তর্জনী, ঠিক আছে? এই তর্জনী কি করে সবসময় চৌম্বক ক্ষেত্রের দিককে দেখায়। আর কোন দিক দেখায়, উত্তর থেকে দক্ষিণ দিকে দেখায়। মধ্যমা মানে মিডিল ফিঙ্গারটাকে, এই মিডিল ফিঙ্গার এটা কি করে পরিবাহীতে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের দিক দেখায়, ঠিক আছে? বিদ্যুৎ প্রবাহের দিক দেখায়। আর এই বুড়ো আঙুল কি করে পরিবাহীর উপর বল বা গতির দিক দেখায়, কেমন? তো এই তোমাদের ফ্লেমিং এর বাম হাতের নিয়ম এসেছিল। এবার এখান থেকে কিছু একটা তোমাদেরকে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? তো তোমরা এই জিনিসটা পড়ে নাও, তবে তোমাদের কোশ্চেন একদম সলভ হয়ে যাবে। এর বাইরে কোনো কোশ্চেন যাবে না, কেমন? চলো, আর কোনো কোশ্চেন আছে? চলো, আর কোনো কোশ্চেন নাই। দেখো এই ছিল তোমাদের আজকে সেকেন্ড শিফটের কিছু কোশ্চেন। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা বলবে যে এই কোশ্চেনগুলো এসছিল কিনা, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।